শুভ দুপুর। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সবশেষ খবর নিয়ে শনি থেকে বৃহস্পতিবার দুপুর একটাই প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ, এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, এমন অবস্থায় এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন সফরে বোয়াও সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেয়া বক্তব্যে আহ্বান জানিয়েছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জ রয়েছে, মানুষের সভ্যতা হুমকির মুখে রয়েছে। জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে। বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে বলেন ডক্টর ইউনূস। শুক্রবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। এটাই দুজনের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। As we build a new Bangladesh, we face multiple challenges which are shared by other Asian countries. In particular, global financial market instability, political uncertainties, diplomatic tensions, and trade disruptions create volatility. Rising interest rates and debt servicing costs are deepening Asia's debt crisis. জুলাই মাস থেকে অনলাইনে আয়কর রিটার্ন সবার জন্য বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। বৃহস্পতিবার সকালে রাজস্ব ভবনে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তাদের সঙ্গে কর শুল্ক ও ভ্যাট সংক্রান্ত বিষয় নিয়ে এক প্রাক বাজেট আলোচনায় তিনি কথা বলেন। এ সময় আয়কর আইনের নানা অসঙ্গতি তুলে ধরেন সাবেক কর্মকর্তারা। সেই সঙ্গে কৃষি খাত সহ বেশ কয়েকটি খাতে কর অব্যাহতির প্রস্তাব করা হয়। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, রাষ্ট্রীয় স্বার্থ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন কর অব্যাহতি না পায় তা নিশ্চিত করতে চায় রাজস্ব বোর্ড। চেয়ারম্যান বলেন, নতুন এই আইন হচ্ছে তাতে কর অব্যাহতি দেওয়ার ক্ষমতা রাজস্ব বোর্ডের নয়, বরং জাতীয় সংসদের কাছে থাকবে। চেয়ারম্যান বলেন, বিগত বছরের রাজস্ব আহরণ বাড়াতে নীতিকে ব্যাপকভাবে অপব্যবহার করা হয়েছে। টিআইএন সংখ্যাকে বড় করে না দেখিয়ে প্রকৃত করদাতাদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। বলেন, দেশটা শুধু বড় লোকদের নয় যে শুধু বড় লোকরাই কর দেবে, বরং কর দেওয়ার সামর্থ্য যাদের রয়েছে সবাইকে করের আওতায় আনতে হবে। দর্শক, অনলাইনে কর রিটার্ন জমা দেওয়ার যে বিষয়টি রয়েছে এবং কর কাঠামোর যে একটি সংস্কার হচ্ছে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকে আমাদের মূল আলোচনার বিষয়ে, গতকাল আপনারা জানেন যে 26শে মার্চ উদযাপন হয়েছে সারা দেশে এবং স্বাধীনতার এই 54 বছরে আমাদের অর্থনীতি কতটা এগিয়েছে, কি করার দরকার, কি ঘাটতি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে আমাদের সাথে একজন ব্যবসায়ী নেতা যুক্ত হয়েছেন, ডিসিসিআর সাবেক সভাপতি রিজওয়ান রহমান। জনাব রিজওয়ান রহমান, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকে মাহে রমজানের শুভেচ্ছা এবং আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে চাই। শুরুতে যেটি জানতে চাইবো যে এই যে আমরা এতটা বছর পার হয়েছে, 54 বছর কিন্তু অনেক সময়, এই 54 বছরে আমাদের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য যে টেকসই জায়গায় পৌঁছানোর কথা ছিল, সেখানে কি আমরা যেতে পেরেছি? কিছুটা হলে আমরা পেরেছি আমি মনে করি, এটা আসলে অস্বীকার করা যাবে না। এবং এখানে মূল যে চালিকা শক্তি যেটা ছিল সেটা বেসরকারি খাত ছিল। এবং আপনি যদি আজকে 54 বছর বলেন, আমরা যখন এই দেশ যখন তার যাত্রা শুরু করে কয়েক ডলারের ফরেন রিজার্ভ নিয়ে আজকে এই পর্যন্ত আসা, এর মধ্যে দুর্নীতিগ্রস্ত বিভিন্ন বাধা পেরিয়ে অনেক কিছু পেরিয়েও কিন্তু আসতে পেরেছি আমরা। তো এটা অস্বীকার করলে চলবে না যে দেশ অনেক এগিয়েছে। তবে আমাদের লং টার্ম ভিশনের কিছু ব্যর্থতা থাকার কারণে আমরা প্রতি কয়েক দশক পর পর আমরা একটা ধাক্কা খেয়ে যাচ্ছি। তো এটা পিওরলি আমাদের লিডারশিপের যদি ব্যর্থতা থাকে সে কারণে, এছাড়া কোনো কারণ আমাদের নেই। আমি যেটা এখানে দেখি যে আমরা যদি আমাদের প্রাইভেট সেক্টরের মতো যদি একটা লং টার্ম ভিশন যদি আমাদের গভর্নমেন্ট গুলো সেট করতে পারে, তাহলে হয়তো আমাদের এই ধরনের ইকোনমিক ডেভেলপমেন্টে বাধা, কোন সরকার আসলো, কোন দলীয় সরকার আসলো গেল, এগুলো নিয়ে কাদা মাখামাখি করতে করতে আমাদের 50 বছরের বেশি পার হয়ে যাচ্ছে। সরকার যে দলেরই হোক, সেটার সাথে তো আমার কিছু যা আসার কথা না।
এটা কি এই দল হলো না ওই দল হলো, সরকার হচ্ছে বাংলাদেশের, ব্যবসায়ীরা বাংলাদেশের। আমরা কেন দলীয়করণের মধ্যে জড়াবো? তো আমার সরকারের ভিশন হবে একটাই, এটা কোন দল দিল সেটা আমার দেখার বিষয় না। তাহলে যেটা হবে, ওই লং টার্ম ভিশনটা যদি আমার ঠিক থাকে, আমাদের সমতুল্য যেসব দেশগুলো আছে তারা যেখানে চলে যাচ্ছে, আপনি যেহেতু বারবার 53-54 বছরের কথা বলছেন, আমি যদি আজকে 71-এর সিঙ্গাপুর আর আজকে সিঙ্গাপুরের সাথে তুলনা করি, তাহলে তো আমার একদমই ভালো লাগে না বাংলাদেশ কোন জায়গায় আছে আর সিঙ্গাপুর কোন জায়গায় আছে। 71-এর আমরা স্বাধীনতার পরে আমরা সিঙ্গাপুরের থেকে অনেক ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম, কিন্তু আজকে সিঙ্গাপুর কোথায় চলে গেছে? ওই যে ওদের লং টার্ম ভিশনটা ছিল, আমাদের সেই ভিশনটা নেই। আমাদের ভিশন থাকে যতদিন আমি ক্ষমতায় থাকবো ততদিন পর্যন্ত আমার ভিশনটা কি হবে, এরপরে এই দেশের কি হয় সেটা আমার দেখার বিষয় না। এই ব্যর্থতার কারণেই আমরা আসলে যতটুকু না ভালো করেছি, সেটা আমি বারবার বলবো, বেসরকারি খাতের উদ্যোগে, বেসরকারি খাতের কনস্ট্যান্ট প্রেসারে, তাদের রেজিলিয়েন্সের কারণে আজকে আমরা এই পর্যন্ত এসেছি। এটি আসলে একটি ভালো গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে আসলে আমাদের লং টার্ম ভিশন। আপনি সিঙ্গাপুরের কথা বলছেন, আমরা মালয়েশিয়ার কথাও বলতে পারি, আমরা ইভেন চায়নার কথাও বলতে পারি। অত অল্প সময়ে আসলে কোথায় চলে গেছে, আমরা আসলে এখনও স্ট্রাগল করছি এবং আমাদের অর্থনীতি যেই একটি ধাক্কা আসলেই সেই ধাক্কা সামলে উঠে আসলে অর্থনীতি সেই রেজিলিয়েন্স এখন পর্যন্ত আসলে আমাদের সে জায়গা হয়নি। সেখানে এসে আগামী বছর আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশনের কথা রয়েছে, এখন পরিস্থিতি আসলে যে অবস্থায় দাঁড়িয়েছে, 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন করা বাংলাদেশের জন্য কতটা টেকসই গ্র্যাজুয়েশন হবে আমাদের, মানে আমাদের সেই ধাক্কা সামাল দেওয়ার কি প্রস্তুতি আছে আমাদের? আমরা কোনো সময় প্রস্তুতি ছিলাম না, প্রস্তুতি নিয়ে তা আলাপ করার কোনো বিষয় এখানে আমি দেখি না। আপনাকে এলডিসি গ্রাজুয়েশনের মানে যে হোল এজেন্ডাটা ছিল, এটা আপনাকে একটু বিবেচনা করে দেখতে হবে। 2018 সালে আমরা ঠিক করলাম যে আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট করব, তখন আমরা একটু জোর জবরদস্তি করে সেলিব্রেশন করে, এবং 2018 সালটা একটা নির্বাচনের বছর ছিল, এটা আপনি বুঝতেই পারেন। এটা একটা মাইলস্টোন অ্যাচিভমেন্ট হিসেবে যদি দেখাতে পারি আমার ভোটারদের কাছে, সেটা একটু আমাদের কাছে আকর্ষণীয় হয়। বাট এখন লং স্টোরি শর্ট, আমরা যেটা করতে পারছি না, বাংলাদেশটা এই মুহূর্তে প্রস্তুত না, এবং বাংলাদেশ 3 বছর আগে প্রস্তুত ছিল না। কোভিডের সময় আমরা বলেছিলাম, আমি তখন ঢাকা চেম্বারের সভাপতি ছিলাম কোভিডের সময়, আমি বলেছি যে এই মুহূর্তে বাংলাদেশ ইজ নট এট অল রেডি, এবং এটার জন্য একটা সেন্ট্রাল মনিটরিং কমিটি করেছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানে আমি বলেছি যে আপনারা যে 3 বছর, আমরা যে 2-3 বছর কোভিডে পিছিয়ে গেলাম, আপনি আপনার গ্রাজুয়েশনটাকে 2-3 বছর ডেফার করে দিতে পারছেন না। এই জিনিসটা কোনো খুবই সিম্পল একটা ব্যাপার, ইট ইজ এ ম্যাটার অফ লেটার। এখানে কার বেনিফিট কার কি লস আছে এটা আমি জানি না, বাট আমার দেখার বিষয় হচ্ছে ব্যবসায়ীদের কি ক্ষতি হবে। এবং আমরা একটু কনফিউজ বর্তমান সরকারের সাথে, যখন আমরা বিভিন্নভাবে আলাপ আলোচনায়, বিভিন্ন ফোকাস গ্রুপ ডিসকাশন বলেন বা আপনার রাউন্ড টেবিল বলেন বা সেমিনার বলেন, সেখানে কোনো ব্যবসায়ীকে আজ পর্যন্ত আমরা শুনলাম না এলডিসি গ্রাজুয়েশনের পক্ষে কথা বলতে। আমি নিজে এরকম একাধিক আয়োজনের মধ্যে সামিল ছিলাম, আমি আজ পর্যন্ত কোনো ব্যবসায়ীকে শুনিনি, এবং প্রত্যেকেই আমরা বলছি যে আমরা প্রস্তুত না। তো কিন্তু আপনাদের মাধ্যমে যখন আমরা নিউজ দেখি বা পত্র পত্রিকা দেখি, তখন দেখি সরকার ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করেছেন, এরপরে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন ওনারা ইয়েতে যাবেন, এলডিসি গ্রাজুয়েশনে যাবেন। ব্যবসায়ীদের সাথে কি আলাপ আলোচনা করেছেন এটা আমি বুঝলাম না। ব্যবসায়ীরা কি বলেছে এলডিসি গ্রাজুয়েশন অতি জরুরি আমাদের জন্য? এই জিনিসটা আসলে, এই যে ল্যাক অফ কমিউনিকেশন, বা আপনি সরকার বারবার করে এইসব ফোকাস গ্রুপের সাথে বসছে, তো এই ফোকাস গ্রুপের কথা যদি না শুনেন তো বসার দরকার কি? খামাখা নিজের সময়টাও বরবাদ করিয়েন না, আমাদেরটাও বরবাদ করিয়েন। এই জিনিসটা আমরা আসলে বুঝিয়ে কিভাবে বলবো, আমরা নিজেরা এখন কুল পাচ্ছি না, আমরা নিজেরা এখন গোছানো অবস্থা। আমি একটু আগে দেখলাম যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য রাখলেন চায়নায়, সেখানে উনি বললেন যে ইনফ্লেশন এবং রাইজিং ইন্টারেস্ট রেটস আমাদের এশিয়ার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। তো মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এটা এশিয়াতে পুরো, আপনি বুঝতেই পারছেন যে এশিয়ার মধ্যে তো বাংলাদেশ একটা অংশ। বাংলাদেশের ব্যবসায়ীরাও এখন কি ধরনের হিমশিম খাচ্ছে, এবং ব্যবসায়ী কারা? ব্যবসায়ী যে ব্যবসায়ীরা এখনো আছে, যারা এখনো ট্রানজাকশন করছে, যারা এখনো বাংলাদেশে বসে ব্যবসা করছে, তাদের কথা বলছি আমরা। বা যারা পালিয়ে চলে গেছে তারা না, তারা অ্যাকচুয়ালি ব্যবসায়ী, তারা ব্যবসা করেছে রাজনীতির ফায়দা করার জন্য। তাদেরকে ব্যবসায়ী বলে আমি আমাদের ব্যবসায়ী সমাজকে আমি কোনোদিন ছোট করতে চাইবো না। তো মাই পয়েন্ট ইজ, এই মুহূর্তে আমার ইনফ্লেশনের কথা যেটা আমি সাধুবাদ জানাতে হবে সরকারকে, আমি অলওয়েজ গিভ ক্রেডিট ওয়ে ডিউ।
আমাদের রমজান মাসে যে মানে দ্রব্যমূল্যের দামটাকে একটা সহনীয় পর্যায়ে এনেছেন, এটার জন্য আপনাকে অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয় এবং এই গোটা অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাতে হবে। এবং ওনারা লাখো লাখো কোটি কোটি মানুষের সওয়াব পাবেন, ওনারা যে এটা সহনীয় পর্যায়ে রাখতে পেরেছেন। এটা খালি আমি বলছি না, এটা অনেকেই বলছে। বাট অ্যাট দি সেম টাইম আমাদের ইন্টারেস্ট রেটস এখন আস্তে আস্তে কমা শুরু করেছে। আমরা দেখছি যে এফডিআর এর রেটস আর ফলিং ডাউন। এখন আস্তে আস্তে কিছুটা ট্রানজাকশন, বাট ইট ইজ এ লং টার্ম প্রসেস। আমরা এখনো ব্যবসায়িক স্থিতিশীলতা আরো ভালো করতে পারবো, আরো বাড়াতে পারবো as soon as you enforce the correct law and order. এই ল অ্যান্ড অর্ডারের ভয়ে ব্যবসায়ীরা কিন্তু এখনো এটা ফিল করছে না। এই সেফটি বলেন, জেনারেল সেফটি বলেন, হ্যাঁ একটা জিনিস যেটা হচ্ছে এখন, এখন আপনাদের ফ্রিডম অফ প্রেস আছে। আগে হয়তো এগুলো হতো, আপনারা হয়তো ওপেনলি সবকিছু পাবলিশ করতে পারতেন না, এখন আপনাদেরকে সেই সামর্থ্য দেওয়া হয়েছে, আপনারা সবকিছু পাবলিশ করতে পারছেন। আমাদের পয়েন্ট হচ্ছে আগে তো আমরা জানতাম না, এখন আমরা জানছি আপনাদের মাধ্যমে, আপনাদেরকে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, বা এখন সোশ্যাল মিডিয়াতে সবকিছু খুললাম খোলা আলাপ হচ্ছে, এই জন্য আমরা জানতে পারছি। এই জিনিসগুলোকে এখন কন্ট্রোলে আনা মানে স্ট্রিনজেন্ট ল অ্যান্ড অর্ডার, এবং আপনার ল থাকলে ল এনফোর্সমেন্ট লাগবে। তো মানুষকে আইনকে ভয় পেতে হবে, আমাদেরকে সেই জিনিসটা আমরা করতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি এখনো পুলিশ কনফিডেন্টলি মাঠে নামতে পারছে না। এই জিনিসটাকে চেঞ্জ করার জন্য আমি মনে করি দ্রুত পদক্ষেপ তো অনেকগুলোই আছে, আমাদের হোম অ্যাডভাইজার থেকে শুরু করে গোটা সরকারের। এবং আপনাকে যত ইন্টারাকশন আপনি প্রাইভেট সেক্টরের সাথে বেশি করবেন, এটার কোনো বিকল্প আপনি কোনো দুনিয়ার কোনো প্রান্তে খুঁজে পাবেন না। বিকজ আপনি প্রাইভেট সেক্টর যদি আপনার অর্থনীতির চাকা ঘোরায়, আপনি তাদের সাথে কনসাল্ট করতে হবে, উঠতে বসতে, লেফট রাইট এন্ড সেন্টার। এদের সামনে একটা বিনিয়োগের জন্য বিশাল সামিট ওনারা করছেন, এই যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। তো ভেরি ওয়েল, এই বিদেশি বিনিয়োগকারীরা যখন আসে বাংলাদেশে সবকিছু দেখবে। আমাদের সরকার তো অনেক প্রোগ্রাম রেখেছেন তাদের জন্য, তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন, তাদেরকে বিভিন্ন অঞ্চল দেখাবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই প্রত্যেকটা বিদেশি বিনিয়োগকারী যখন দেশ থেকে বের হবে, সরকার কি বললো সেটা নোটটা নিবে না। আমাদের লোকাল ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করবো তোমাদের পরিস্থিতি কি, তোমাদের ব্যবসায়িক পরিবেশ কেমন, আমরা যেটা বলবো সেটা অনুযায়ী বিনিয়োগ হবে। সরকারের কথা কোনো সময় বিনিয়োগ হয় না। অ্যাকচুয়ালি লোকাল ইনভেস্টমেন্টটা যখন স্ট্রং হয়, তখন এফডিআই যারা করে তারা তখন কনফিডেন্সটা পায়। যখন আমাদের লোকাল রিটেল মার্কেটটা স্ট্রং হয়, তখন বিদেশি কোম্পানি সেখানে ফ্যাক্টরি খুলবে। বিদেশি কোম্পানি বাংলাদেশে এসে ফ্যাক্টরি খুলে এক্সপোর্ট করবে, এরকম এক্সাম্পল খুবই সীমিত। তবে আপনার লোকাল প্রোডাকশন, লোকাল মার্কেট অ্যাক্সেসের জন্য এবং আপনার যেসব ট্যাক্স বেনিফিট বাংলাদেশ দিচ্ছে কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, এগুলাকে এনজয় করতে হলে তারা অলওয়েজ দেখবেন যে প্রাইভেট সেক্টর ভিউটা অলওয়েজ আগে নিবে। তো সব জায়গায় যদি সবাই প্রাইভেট সেক্টরের ভিউটা আগে নেয়, একইভাবে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কিন্তু এটা ফরজ যে আপনারা উঠতে বসতে লেফট রাইট এন্ড সেন্টার, তারা করছে না যে তা না, করছে, বাট আরো ঘন, আরো ইনভলভ হয়ে এই জিনিসটা আপনাদের করতে হবে। এইটা যদি করতে পারেন, আমার মনে হয় যে এই 53 বছরের যে আমাদের একটা স্লো গ্রোথ ছিল, এবং এটার সাথে যদি এনশিওরড বাই আ লং টার্ম ভিশন। লং টার্ম ভিশন আমি জানি না এটা কি করে সম্ভব একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, বিকজ একজনের ভিশন আরেকজন বাস্তবায়ন করতে চায় না। কেননা দেখা যায় ভিশনটা একটা দলীয় সেন্ট্রিক হয়ে যায়, একটা ব্যক্তি সেন্ট্রিক হয়ে যায়। এইটা করতে গেলেই আমরা কিন্তু পেছপা হয়ে যাই। কিন্তু আমরা যদি এটা একটা নেশন সেন্ট্রিক করি, তাহলে এটা যদি মানে বাংলাদেশ সেন্ট্রিক হতো, তাহলে কিন্তু কেউ এখানে আটকাতো না। আমি আমার দলের আইডিওলজি প্রমোট করার জন্য একটা ভিশন দিচ্ছি, এটা স্বাভাবিক। আমার একটা অপোজিশন পার্টি সেটা কোনোদিন অ্যাকসেপ্ট করতে চাইবে না। তা আমার মনে হয় যে আমরা ওইসব জায়গার থেকে দলীয়করণ বাদ দিয়ে আমরা যদি রাষ্ট্রীয়করণের মতো একটা মানে চিন্তা ভাবনা থাকে আমাদের যে এটা বাংলাদেশের জন্য ভালো হবে, তাহলে আমার মনে হয় যে এটা অন্য পার্টিরা হোপফুলি, আই এম হোপিং যে অত হেটেড মানুষের মধ্যে থাকে না, তো তখন তারা এটাকে এগিয়ে নিয়ে যাবে। ক্ষেত্রে এখন কি সবচেয়ে ভালো সময় মনে করেন না আপনি? কারণ এখন যেহেতু কোনো দলীয় সরকার নেই, এখন একটি জাতীয় ভিশন যদি সেট করা যায়, সেটি মানে সেটিকে আইন করে সম্ভব কিনা যে এটি যেই সরকারই আসুক তারা আসলে বাস্তবায়ন করবে? না, এটা একেবারে সম্ভব না। কিছুদিন আগে তো একটা হুমকি খেলাম যে আপনারা যেই সংস্কার করেন নাই কেন, আমরা ওই সংস্কার পাল্টিয়ে দিব, এরকম তো একটা আপনাদের হেডলাইনে দেখলাম। এটা তো আসলে ডেমোক্রেটিক সম্ভব না। ডেমোক্রেটিক গভর্নমেন্টে যার যেটা ইচ্ছে সে করতে পারে, তার যদি একটা ঐক্যমত থাকে, তার যদি পার্লামেন্টে সাপোর্ট থাকে। তো এটা হচ্ছে কি, যেটা আপনাকে বললাম, আমার ভিশন, আমি, এটা তো আমাদেরকে বাদ দিতে হবে। আমরা শব্দটা ভুলে গেছি। তো আমি যদি সবকিছু আমার কেন্দ্রিক করি, আমি কেন্দ্রিক করি, তাহলে তো সমস্যা। আমরা যদি একটা ভিশন দিতে পারি যেখানে আমাদের জাতির জন্য একটা বেনিফিশিয়াল কিছু, এটা আমাদের লং টার্মে গিয়ে কি দাঁড়াবে,
আপনি আজকে এলডিসি গ্র্যাজুয়েশনের কথাই বলেন। এলডিসি গ্র্যাজুয়েশনের সিদ্ধান্ত হলো 2018 না 18-তে। আজকে এত বছর পরে এটা নিয়ে ডিসকাশন কেন হচ্ছে যে আমরা এতে যাবো কি যাব না? সরকার কিন্তু চাচ্ছে যেতে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সরকার ওয়ান্টস টু গো ফর গ্র্যাজুয়েশন, বাট সরকার ইজ ট্রাইং টু ফাইন্ড দ্য রিস্ক এন্ড বেনিফিট, মানে ড্রব্যাকস, বেনিফিটস এন্ড ড্রব্যাকস। ভালো কথা। তো আপনি এত বছরে যে এত আলোচনা হয়েছে সেগুলো কিন্তু এখনো আছে। সরকার মানে আমাদের সরকারের যেসব ধরনের বিভিন্ন আলোচনা করেছে, রিসার্চ পেপার আছে, এই আছে, সেগুলো কিন্তু গভর্নমেন্ট অফিসে এখনো আছে। আপনি সেগুলো দেখেন। আপনি এখন আবার আলোচনা করে তো কোনো লাভ নেই। আমরা চেষ্টা করছি যে হ্যাঁ, আমাদের আজকে 54 বছর পরে হ্যাঁ একটা গ্রাজুয়েশন করা উচিত ছিল। অনেকে করেনি, অনেকে আমাদের থেকে 15-20 বছর আগে করে তারা কিন্তু আবার চিঠি দিয়ে উইথড্র করে ফেলেছে। এই এক্সাম্পল আমাদের আছে। ইফ আই এম নট মিস্টেকেন, এটা শ্রীলঙ্কা বা মলদ্বীপ কোন একটা দেশ এটা করেছিল। এবং আরো অনেক দেশ আছে এরকম যারা গ্রাজুয়েশন করে তারা উইথড্র করে ফেলছে, বিকজ তাদের জন্য ইটস নট ফাইন্যান্সিয়ালি সুটেবল। এবং আপনি আপনার ইন্ডাস্ট্রিকে প্রমোট করেন, বিশেষ করে সবচেয়ে বড় ধাক্কাটা যেটা খাবে সেটা হচ্ছে আপনার ব্যবসায়ীদের মেরুদণ্ড, সেটা হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা। তাদের ডিজিটাইজেশনের কোনো খবর নাই, তাদের ডেটাবেজের কোনো খবর নাই। আপনি এগুলো যদি এখনো চেঞ্জ না আনতে পারেন, আপনি কি করে মনে করছেন যে বাংলাদেশে আপনি এসএমইদেরকে আপনি গ্লোবাল স্কেলে তাদেরকে নিয়ে যাবেন, তারা আন্তর্জাতিক পরিমণ্ডলের ব্যবসা করতে পারবে? এগুলো আসলে আমাদেরই ব্যর্থতা। আমরা বলবো যে আসলে ব্যর্থতা তো একটা কোনো ব্যক্তির হয় না, একটা গোটা সমাজের হয়। বেসরকারি খাত বলেন বা ফর এক্সাম্পল এসএমইদের ব্যর্থতার জন্য মূলত দায়ী হচ্ছে এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশনকে যদি আপনি গত 10 বছর 20 বছরে কি কাজ করেছে, তার মধ্যে গত 5-7 বছরে লিসি গ্র্যাজুয়েশনের জন্য তারা কি করেছে, আপনি আমাকে একটা কাজ দেখান, আমি আমার কথা প্রত্যাহার করে আমি ক্ষমা চাইবো তাদের কাছে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে এগুলোর জন্য জবাবদিহিতা আপনাকে কাকে দিবেন, কাকে আপনি মানে হু উইল ইউ হোল্ড লায়াবল? এই জিনিসটা তো আমরা করতে পারছি না। কেন পারছি না? এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা আইন করে দিয়ে যাবে। আর তারা আইন করে দিয়ে গেলে কি হবে? এটা তো ভবিষ্যতে নির্বাচিত সরকারের আইনটা মানতে হবে, আইনটা যুক্তিসম্মত হতে হবে। আবার আইনটা এমনও হতে হবে ওই নির্বাচিত সরকারের সাথে যেন পরিপন্থী না হয়, হওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনি তো জানেন আমরা এইভাবেই চলি, তা আমাদেরকে এইভাবেই ম্যানেজ করতে হবে। এখন এত চেঞ্জের কথা বলছে, এই করছে, আমার কথা হলো সবকিছুকে নতুন করে করা যায়। কিছু কিছু জিনিস যখন নষ্ট হয়ে যায় এগুলাকে আবার মেরামত করে আবার ঠিক করা যায়। আপনি আবার সবকিছু নতুন করে করবেন প্রতিবার যদি এই মাইন্ডসেটটা যদি আমার থাকে নতুন করে করব, তাহলে কিন্তু আপনি প্রতিবার ইউর গোয়িং ব্যাক টু জিরো। ডোন্ট ডু দ্যাট। সেটা যদি আপনি করতে থাকেন, তখন আপনি আমার সাথে যখন ইনশাল্লাহ আগামীবার দেখা হবে, তখন আপনি আর 54 বছরের অর্থনীতি বলতে পারবেন না, আপনি বলবেন যে প্রথম বছরের অর্থনীতি, তা আপনি তো ব্যাক টু জিরো। এইটা আসলে আমাদের জন্য এভাবে কাজ হয় না। এবং আমি মনে করি যে আমাদের যে আজকে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছেন তাদের দিকে তাকিয়ে ব্যবসায়ীদের জন্য কিছু ব্যবসায়ী বান্ধব পলিসি আমাদেরকে চালু করা। এই ব্যবসা বান্ধব পলিসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখন সামনে যেহেতু বাজেট আসছে এবং এনবিআর সবার সাথে বসছি আমরা প্রতিবারের মতোই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনার কাছে একটু মূল্যায়ন জানতে চাইবো যে প্রতি বছরই বসা হয় স্টেক হোল্ডারদের সাথে, কিন্তু আলটিমেটলি যেই বাজেট দেওয়া হতো সেই বাজেট নিয়ে সবার মধ্যে একটা অসন্তোষ থাকতো। ব্যবসায়ীরা বলতেন যে আমাদের যে সব প্রস্তাব তার কোনো প্রতিফলন আমরা দেখিনি। গতানুগতিক একটি বাজেট হতো। এইবারের বাজেটটা কি আপনার কাছে মনে হয় যে বাস্তবমুখী বাজেট করতে যাচ্ছে, নাকি ধারাবাহিকতা বজায় রেখে একটি গতানুগতিক বাজেটই হবে? আমার মনে হয় যে এবার ধারাবাহিকতা বজায় রেখে গতানুগতিক বাজেটই হবে। আপনি এবার যদি ব্যবসায়ীরা এরকম উল্টাপুল্টা দাবি করে তাহলে হবে না। এবারে সরকার মানে যেটা আমরা বাংলায় বলি অনেক অনেক প্যারা খেয়ে এসছে। হ্যাঁ, এই সরকারকে আমরা অত বেশি মানে প্রেশার দিয়ে, এই সরকারের সাথে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থেকে তাদের সাথে কোঅপারেশন করা হয় নাই। এখনো বিভিন্ন জায়গা থেকে আপনার ব্যুরোক্রেসি কোঅপারেশন পাওয়া যাচ্ছে না। তবে এনবিআর এর ক্ষেত্রে আপনাকে আমি এতটুকুন বলতে পারি, আমি তো আলহামদুলিল্লাহ গত 8-10টা এনবিআর এর চেয়ারম্যানের সাথে ইন্টারাক্ট করেছি। এই জীবনে প্রথম শুনলাম আমাদের এনবিআর এর চেয়ারম্যান মহোদয় যেটা বললেন যে এই দেশটা খালি বড় লোকদের না, এই দেশটা সাধারণ জনগণদের, এদের মধ্যে অনেক ট্যাক্স পেয়ার আছে। কথাটা দাঁড়ালো যে আপনি ওই যে হাই ইনকাম ব্র্যাকেট থেকে চিপে চিপে ট্যাক্স বের করে করে দেশ পরিচালনা করবেন, এইভাবে কিন্তু দেশ চলবে না। এই জিনিসটা আমার মনে হয় না কোন এনবিআর এর চেয়ারম্যান অতীতে এরকম প্রকাশ্যে বলেছেন, তা আবার মিডিয়ার সামনে। তার মানে হচ্ছে ওনার একটা ইচ্ছা অন্তত আছে যে কিভাবে আমি আমার ট্যাক্স নেটটা বড় করতে পারি।
আমি আমার ট্যাক্স ব্র্যাকেটটা বা আমার ট্যাক্স রেভিনিউটা না বাড়িয়ে আমি যদি আমার নেটটাকে বাড়াই, তাহলে হয়তো আমার আয়টা আর একটু বেশি হবে, যে জিনিসটা আমরা ভাঙা রেকর্ডের মতো বেসরকারি খাত বরাবর বলে এসছি। এখন আপনি যদি চিন্তা করে দেখেন যে ওনার চ্যালেঞ্জ কোথায়, ওনার চ্যালেঞ্জ হচ্ছে ওনার কমিশনারদের লেভেলে। এনবিআর এর ভিতরে তো কোনো চ্যালেঞ্জ নেই। ফাইনালি অর্থ উপদেষ্টা বললেন যে আপনার অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিসিকে আপনার আলাদা করে দিবেন। এটা তো ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল, এখন সেটা করে দেওয়া শুরু হয়েছে বা সেটা প্রক্রিয়াধীন আছে। আগামী সরকার সেটাকে ধরে রাখবে কিনা এটা তো আমার দেখার বিষয়। কিন্তু ব্যবসায়ীরা কিন্তু 90 দশক থেকে এগুলো চাহিদা ছিল, এটা নতুন কিছু না। এটা 90 দশক থেকে তারা একদম 90 দশকের শুরুর থেকে তারা চেয়ে আসছে। তো লং স্টোরি শর্ট, এবারের বাজেটে আমরা চ্যালেঞ্জিং কিছু আশা করি না, বাট আমাদেরকে আমি মনে করি যে কি বলবো আপনাকে, এটা জিনিসটা যে উনি ওরকম কোনো এমন কোনো বাজেট দিবেন না যেটাতে আমরা ঘাবড়িয়ে যাবো বা এটা কি করলেন বা এটা এটা কেমন হলো। কোনো জায়গায় যেমন কর্পোরেট ট্যাক্স ওনারা এখন বলছেন যে ওনারা বাড়াতে চাবেন না, ওনারা কর্পোরেট ট্যাক্স কমিয়ে আনবেন। আপনি কর্পোরেট ট্যাক্স না কমালে আপনার কোনো দিন বিদেশি বিনিয়োগ বাড়বে না বাংলাদেশে, এটা আপনি শিওর থাকেন। যতই বিরা সামিট করুক আর যত বড় বড় ব্যবসায়ী কেন, আপনার কর্পোরেট ট্যাক্স যদি আপনি এশিয়া রিজিমের মধ্যে যদি আপনি অন্তত লোয়েস্ট না থাকেন, আপনি বাড়াতে পারবেন না। আপনার কাছে ইকোনমিক জোন আছে, ইকোনমিক জোনে পানি নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এগুলো বলে লাভ নাই। আপনি ফ্যাসিলিটি দিতে হবে আগে, তারপরে আপনার কাছে বিনিয়োগকারীরা আসবে। এখন হয়তো কিছুটা ডেভেলপমেন্ট তারা করেছে, আদারওয়াইজ ইট ইজ ভেরি রিস্কি। আপনি কি বলে 550 ব্যবসায়ী বিএসটি কে আসবে, ওদেরকে নিয়ে আপনি কি দেখাবেন? মরুভূমি দেখালে তো হবে না। বাট লেটস হোপ সো। এখন অনেক কোম্পানি আছেন যারা এখনো গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না ওইসব ইকোনমিক জোনে, তারা বসে আছে। নিজের লোকাল কোম্পানিজ। এরপরে আপনার বিদেশি কোম্পানি আছে, তো এদের সাথে যদি যোগাযোগে না পড়ে এরা, তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু আবার সমস্যা বেজে যাবে। তো আমার পয়েন্ট হচ্ছে যে এখন যেসব উদ্যোগগুলো নিবেন অল্প অল্প করে নেন, ডোন্ট মেক এনি লং টার্ম ভিশন, বিকজ অবভিয়াসলি ইন্টারিম গভর্নমেন্ট তো, তাই না? ওনারা তো দীর্ঘ সময়ের জন্য আসেননি। বারবার করে প্রধান উপদেষ্টা বলছেন যে আমি এই বছরের মধ্যে নির্বাচন দিয়ে দিতে চাই, এবং আমি একটা এই বছরের মধ্যে নির্বাচন বা নির্বাচন ঘোষণা এরকম কিছু একটা উনি ইন্ডিকেট করেছেন, যে বা এই বছর না হলে আগামী বছরের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে, হোয়াট এভার ইট ইজ। ইন্টারিম গভর্নমেন্ট যদি লং টার্ম থাকে, এটাকে কেউ সিরিয়াসলি নিবে না। তো ইন্টারিম গভর্নমেন্টের জন্য এটা প্রথম বাজেট। আমাদের এর আগে কেয়ারটেকার সরকার ছিল, এখন নতুন নামে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের এটা প্রথম বাজেট বাংলাদেশে 54 বছরে। তারা কনফিউজ, এবং তারা তো এরকম পাবলিক ডিসকাশন এখনো জড়ায়নি। এবং এনবিআর বসেছে, বিভিন্ন ট্রেড বডিদের সাথে, অঙ্গ সংগঠনদের সাথে বসেছে, বাট এবার তারা কতখানি ইনফরমেশন গুলাকে আমাদের পক্ষে তারা তাদের রায় দিবে বাজেট ঘোষণা করে, এটা আমরা পরে দেখতে পারবো। কারণ আরেকটা জিনিস হচ্ছে, আপনাকে মনে রাখতে হবে যে এবার কোনো পার্লামেন্ট নাই। আসলে সময় একেবারে এই জিনিসটা আমাদেরকে চেঞ্জ করে সময় শেষের দিকে আপনি 30 সেকেন্ড একটা বিষয় একটু জানতে চাইবো, সেটি হচ্ছে এনবিআর যে ঘোষণাটা দিল যে এখন আসলে ট্যাক্স বেনিফিট যেগুলো দেওয়া হচ্ছিল সেখান থেকে সরে আসতে চায়, খুবই ডেসপারেটলি সরে আসতে চায়, এবং আগামী বাজেটে এর কিছু প্রতিফলন দেখা যাবে বলে আমরা এনবিআর চেয়ারম্যান এর আগে বলেছেন। এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখেন, যে এই মুহূর্তে আসলে ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি, ব্যবসায়ীরা যে চাপে আছেন, এই মুহূর্তে কি এই সিদ্ধান্তটা কতটা সুফল আনবে? সুফল এখন আপনি যদি উনি ভাবে স্পেসিফাই করেননি, অনেকগুলো বেনিফিট হয়তো ওনারা মনে করছেন অযৌক্তিক, কিন্তু এগুলো যখন আপনি সরাবেন, সেখানে আপনার কাউন্টার এফেক্ট কি হবে? আমি জাস্ট একটা জেনারিক এক্সাম্পল দিয়ে বলছি আপনাকে। কাউন্টার এফেক্টটা যদি আপনি বিবেচনা না করেন, সেটা কারোর সাথে কথা না বলে সিদ্ধান্তটা যাওয়াতে আপনার জন্য, এটা ব্যবসায়ীদের জন্য পরিপন্থী হতে পারে। আমি মনে করি যে ওনাকে একটু ফার্দার কনসালটেশনে এখনো সময় আছেন, বহু সময় আছেন। বিভিন্ন বাজেট আলোচনা হচ্ছেন, আমি আশা করি এনবিআর এর চেয়ারম্যান মহোদয় এগুলো সবগুলোতে যাবেন এবং প্রত্যেকের কথা শুনবেন। উনি কিন্তু ইজ এ ভেরি রিসেপটিভ পার্সন। আমি আশাবাদী উনি হয়তো কিছুটা বিবেচনা নিবেন, ব্যবসায়ীদের কথা নেবেন। জি, আমরাও আশা করি। অসংখ্য ধন্যবাদ জনাব রিজওয়ান রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা 54 বছরের অর্থনীতি এবং অর্থনীতির গতি প্রকৃতি, সেই সাথে আগামী বাজেট, এসব বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে যুক্ত ছিলেন ডিসিসিআর সাবেক সভাপতি রিজওয়ান রহমান। এর সাথে সময় হয়ে গেল বিজনেস আওয়ার একটি বিরতির। ফিরছি একটু পর, সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, ঈদ কেনাকাটার খবর জানাতে চাই। ঈদ কেনাকাটার খবর জানাতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিয়া রোজা।
রোজা আমাদেরকে খবরাখবর জানান, একেবারেই শেষ মুহূর্তে কেনাকাটা নিশ্চয়ই চলছে, কারণ ঈদের বাকি আর মাত্র কয়েকটা দিন। ক্রেতা বিক্রেতার সমাগম কেমন, কি বলছেন ক্রেতারা বিক্রেতারা, ব্যবসা কেমন হয়েছে? ধন্যবাদ। এখন আমরা আছি বসুন্ধরা শপিং মলের দ্বিতীয় তলায় এবং আমরা দেখতে পাচ্ছি সকালে মানুষ কিছুটা কম হলেও ঠিক 1টার পর থেকে মানুষের সমাগম খুব বেড়ে গিয়েছে এবং গতকাল ছুটির দিন হওয়াতে প্রচুর মানুষের ভিড় ছিল। আজকের তুলনায় সেই দিকে ভিড় একটু কমে গেল। এখন প্রচুর মানুষ তাদের পছন্দের জিনিস কেনাকাটা করতে আসছে এবং আমরা অনেককেই জিজ্ঞাসা করেছি ক্রেতা বিক্রেতাকে যে এবারে বেচাকেনা কেমন হয়েছে। তো বেচাকেনা সম্পর্কে বলতে সবাই বলছে যে পাঞ্জাবি এখন ছেলেদের জিনিসপাতি বেশি বিক্রি হচ্ছে, কেননা মেয়েরা অনেক আগেই তাদের জিনিস কেনাকাটা করে ফেলেছে এবং শেষ দিকে এখন জুতা জামা এইসব দিকে হচ্ছে জামার চেয়ে জুতা এবং প্রসাধনী সামগ্রীর ক্ষেত্রে তাদের ঝোঁক বেশি। এবং তার পাশে পাঞ্জাবি যদি আমরা দাম বলি তাহলে এখানে 1500 থেকে 5000-এর মধ্যে সব জায়গায় মোটামুটি ভালো মানের আমরা পাঞ্জাবি পেয়ে যাচ্ছি এবং আমরা এখানে দেখছি যে ক্রেতারা এখনো ভালোই ভিড় করছে এবং আমরা ক্রেতার সাথে জানবো এখন কেনা হচ্ছে তাদের। যেহেতু লাস্ট সময় এখন বেচা কিনা একটু কম, তারপরেও দেখা যাচ্ছে যে ক্রেতাদের মোটামুটি ভালোই আছে এবং আশা করি আরো থাকবে। যেহেতু লাস্ট সময় সবাই বাড়ির দিকে ছুটছে, তবে ঈদের আনন্দ সবাই মোটামুটি ভালোই আছে এবং আরো আশা করি আরো থাকবে এবং আরো ক্রেতা সাধারণ বাড়বে দুই একদিনে। আসলে দাম বলতে কি বর্তমান যে অবস্থা তাতে দাম সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি আমাদের ব্র্যান্ড শপ তো, তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কোম্পানি আসলে ওইরকম হাই বা ওইরকম কিছু করে না। আমাদের একটা জাস্ট সব ধরনের এইজ বা সব ধরনের পার্সেন্টেজ নেওয়ার মতো একটা রেখে তার সমঝোতা রেখে তারপর আমাদের একটা প্রাইস দেওয়া হয়। আসলে দেখা যাচ্ছে যে প্রাইস কম বেশি কিছুটা হলেও থাকে, তা সেই ক্ষেত্রে মোটামুটি ভালো আছে আর কি। যে আমরা দেখছিলাম যে এখন আসলে অনেক মূল্যস্ফীতির জন্য দাম অনেকের কাছে জিনিসটা হাতের নাগালে, আবার অনেকের কাছে দাম অনেক বেশিও লাগছে। তার বাহিরে এখন ভ্যাটের জন্য অনেকে বলছে যে তাদের মূল্য একরকম থাকলেও ভ্যাটের জন্য ক্রেতাদেরকে বেশি দামে জামা কাপড় কিনতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। রোজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী সামিয়া রোজা। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানাতে সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। দর্শক, ঈদের আগে আজ সবশেষ কর্মদিবস এবং লম্বা ছুটির বন্ধে যাচ্ছে ঢাকার পুঁজিবাজার। সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ইতিবাচক ধারার দিয়েই দিন শেষ হবে মনে হচ্ছে। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ডিএসইএক্স ইন্ডেক্স 7.68 পয়েন্ট বেড়েছে, 5221 পয়েন্টে অবস্থান করছে। ডিএসই সরি ইন্ডেক্স বেড়েছে 0.39 পয়েন্ট, অবস্থান করছে 1168 পয়েন্টে। তবে ডিএস30 কিছুটা কমেছে, অবস্থান 1914-তে। তবে লেনদেনের পরিমাণ কিন্তু একেবারেই তলানিতে, কারণ আসলে মানুষজন আসলে এখন ঈদের ছুটিতে রয়েছেন, অনেকেই দেশের বাড়িতে চলে গেছেন। সো এই মুহূর্তে আসলে ঈদ কেনাকাটা নিয়ে বেশি ব্যস্ত। সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত মাত্র 278 কোটি টাকা লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 192টির, কমেছে 129টির, অপরিবর্তিত আছে 75টি কোম্পানির শেয়ারের দর। পুঁজিবাজারের খবর জানাচ্ছিলাম, এবারে জানাতে চাই মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট। মুদ্রা বাজারের আপডেট যদি দেখি, এই মুহূর্তে মার্কিন ডলার কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি 122 টাকায়। ইউরো 126 টাকায় কিনে 130 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 149, বিক্রয় 154। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সা কেনা হচ্ছে, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 32 পয়সায়, বিক্রি 1 টাকা 42 পয়সা। স্বর্ণের দরদাম যদি দেখি, রেকর্ড দামে স্বর্ণ বিক্রি হচ্ছে, অর্থাৎ আসলে রেকর্ডের পর রেকর্ড করছে স্বর্ণের দামে। এবং গতকালই আমরা দেখেছি যে এখন পর্যন্ত এই যাবৎকালের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। 22 ক্যারেট স্বর্ণের দাম পড়ছে প্রতি ভরি 1,56,000 টাকারও বেশি দামে। 21 ক্যারেটের দাম 1,48,999, অর্থাৎ প্রায় 1.5 লাখ টাকা উঠে গেছে কিন্তু 21 ক্যারেট স্বর্ণের দাম। 18 ক্যারেটের দাম 1,27,000 টাকার বেশি এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,05,303 টাকা প্রতি ভরি।
স্বর্ণের দামের ঊর্ধ্বগতির মাঝে আসলে পরিবর্তিত দাম বজায় রেখেছে রূপার দামে আমরা খুব একটা পরিবর্তন দেখি না, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি 22 ক্যারেট রূপা বিক্রি হচ্ছে 2578 টাকা, 21 ক্যারেট 2449 এবং 18 ক্যারেট 2111, এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1586 টাকায়। দর্শক, সময় হচ্ছে আরও একটি বিরতির। ফিরছি একটু পর দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। সাথে আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবার বন্দর বাণিজ্যের খবর। ঈদের ছুটিতে আবারও পর্যটকে মুখরিত হতে যাচ্ছে কক্সবাজার। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। নিরাপত্তায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। ইরফানুল হাসানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। রমজানে পুরো এক মাস খরা কাটিয়ে প্রাণ ফিরতে যাচ্ছে কক্সবাজারের পর্যটন খাতে। 5 শতাধিক হোটেল মোটেলে চলছে ধোঁয়া মোছা ও সাজসজ্জার কাজ। প্রতি বছর ঈদের লম্বা ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে ঢল নামে লাখো পর্যটকের। এবারের ঈদেও টানা 9 দিনের ছুটিতে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে বলে আশা দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। এখনো পর্যন্ত বুকিং এর যে টার্গেট, সেই টার্গেট এখনো ফুলফিল হয়নি। আশা করছি যে কয়েকটা দিন সময় আছে, এর মধ্যে আমাদের যে টার্গেট সেটা ইনশাল্লাহ ফুলফিল হবে। আমরা রমজান মাসে সাধারণত তেমন একটা গেস্ট আশাও করি না, এবং গেস্ট নিয়ে আমাদের তত একটা মাথা ব্যথা থাকে না। আমাদের মূল টার্গেট থাকে হোটেল সংস্কার। মাসের যে লস, সেই লসটা পুষিয়ে নেওয়ার জন্য আগামীতে যে পর্যটক আসবে সেই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। হোটেল রিনোভেশন করতেছি নতুনভাবে, যাতে পর্যটকরা আসলে আমাদের সাথে ভালোভাবে থাকতে পারে। ঈদে অতিরিক্ত পর্যটকের আগমনে হোটেলের ভাড়া বাড়িয়ে দেন অসাধু ব্যবসায়ীরা। তবে এবারের ঈদে তাদের প্রতিরোধ করার আশ্বাস হোটেল মোটেল নিয়ন্ত্রণ সংগঠনগুলোর। সিজনাল যারা হোটেল ব্যবসায়ী আছে, যেমন কিছু রুম নিয়ে তারা অগ্রিম বুক করে রাখে, এগুলা চড়া দামে বিক্রি করার জন্য রাখে। তো আমরা চেষ্টা করছি সে ধরনের যারা সিজনাল ব্যবসায়ী তাদেরকে প্রতিরোধ করার জন্য। পর্যটকের নিরাপত্তায় পুরো পর্যটন এলাকায় সতর্ক অবস্থানের কথা জানিয়েছে পুলিশ। আমাদের মোবাইল টিম, স্পেশাল টিম সবসময় টহলে থাকবে। 20 বাইকগুলো রয়েছে টহলে। যে কোনো প্রবলেমে তারা যদি আমাদেরকে ইনফর্ম করে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব, আর পাশাপাশি আমরা কিছু প্রোঅ্যাক্টিভ অ্যাকশনও গ্রহণ করব। প্রায় হোটেল মোটেলে চলছে অগ্রিম বুকিং। পর্যটন খরা কাটিয়ে আবারও মুখরিত হবে কক্সবাজার, প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। সোয়াইব শামীম, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। গাড়ি ও যন্ত্রাংশে 25% নতুন আমদানি কর বসানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ আরও উস্কে দিচ্ছে বলে মনে করছেন অনেকে। 2 এপ্রিল থেকে কার্যকর হবে এই শুল্ক। ট্রাম্পের দাবি, তার এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পে ব্যাপক প্রবৃদ্ধি নিয়ে আসবে, বাড়বে কর্মসংস্থান এবং বিনিয়োগ। তবে বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রে গাড়ি উৎপাদন কমবে, মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন দেখা দেবে বলেও সতর্ক করছেন তারা। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।